ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশুনো করছো তো? আজ আমি তোমাদের সঙ্গে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করব। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য আমরা একটা মক টেস্ট সিরিজ প্রিপেয়ার করেছি। এখানে থাকছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্যাটার্নের আরো 3টে ফুল টেস্ট। তাই তোমরা যারা এখনো নার্সিং পাঠশালা কমিউনিটি জয়েন করোনি তারা তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সের লিংক দেখে জয়েন করে নাও। মক টেস্ট শুরু হয়ে যাচ্ছে 1 জুন থেকে। এছাড়াও ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের একটি ব্রডকাস্ট চ্যানেল রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। তোমাদের এক্সামে সব রকম ভাবে আমরা হেল্প করতে প্রস্তুত। তোমরা শুধু কনফিডেন্সের সাথে পড়াশোনা করতে থাকো। চলো তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজ কি কি রয়েছে তোমাদের জন্য। প্রথমেই আমি আগের দিনের ভিডিওতে যেই কোশ্চেনটা নিয়ে তোমাদের কনফিউশন হচ্ছিল ওটা ক্লিয়ার করে দিই। দ্য টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্টস ভিজিবল কেস, ইনভিজিবল কেস, ক্লিনিক্যাল কেস, ডেথ অকার ডিউ টু ডিজিজ। আইসবার্গ ফেনোমেননের এই ছবিটা দেখো। এখানে এপিডেমিওলজিস্টরা আমাদের যে ডিজিজের এপিডেমিওলজি রয়েছে সেটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আমাদের আপার পার্ট অফ আইসবার্গ অর্থাৎ টিপ অফ আইসবার্গ, আর একটা হচ্ছে আমার সাবমার্জ পোর্শন অফ আইসবার্গ অর্থাৎ যেটা জলের নিচে থাকছে একটা সাবমার্জ পোর্শন এবং জলের উপরে থাকছে যেটা সেটা হচ্ছে আমাদের টিপ অফ আইসবার্গ। এই টিপ অফ আইসবার্গে কি কি থাকে? এখানে থাকে আমাদের ভিজিবল কেস অর্থাৎ যেই কেসগুলো আমরা দেখতে পাই, যেগুলো ক্লিনিকে আসে, ডক্টরের কাছে আসে, হসপিটালে আসে, সেগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কেস অর্থাৎ ভিজিবল কেস। এবং যেগুলো অলরেডি ডায়াগনোসিস হয়ে রয়েছে বা ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট চলছে বা যাদের ডেথ হয়ে গেছে সেইগুলো আমাদের টোটালটাই কিন্তু ভিজিবল কেসের মধ্যে আসছে। আর হিডেন কেসের মধ্যে কোনগুলো থাকছে? যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে তোমার অ্যাসিমটোমেটিক, প্রিসিমটোমেটিক, আনডায়াগনোজ, ল্যাটেন্ট আর ডেলিভারেডলি ইগনোরড বা কেরিয়ার যারা রয়েছে তারা তারা হচ্ছে আমার হিডেন কেসের মধ্যে রয়েছে। তাহলে আইসবার্গ ফেনোমেনাতে আমরা টোটাল যে আইসবার্গটাকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমার টিপ অফ আইসবার্গ যেখানে থাকছে আমার ভিজিবল কেস, আর একটা হচ্ছে আমার সাবমার্জ পোর্শন যেটা হচ্ছে আমার হিডেন কেস। এবার আমি বলেছিলাম যে টিপ অফ আইসবার্গের ওপরের দিকটায় থাকে ডেথ কেস এবং নিচের দিকটায় থাকে ক্লিনিক্যাল কেস অর্থাৎ যেগুলো ট্রিটমেন্ট চলছে বা ডায়াগনোসিস হচ্ছে বা হয়ে গেছে সেগুলো। তাহলে টিপ অফ আইসবার্গ বলতে কিন্তু আমরা এইটুকু বুঝছি না। টিপ অফ আইসবার্গ বলতে আমার এই টোটাল যে জলের ওপরের পোর্শনটাই টোটালটাই কিন্তু আমার টিপ অফ আইসবার্গ। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো আমার অপশনগুলো একটা ভিজিবল এবং একটা ইনভিজিবল কেস, এই দুটোই কিন্তু আমাদের টিপ অফ আইসবার্গের মধ্যে, এই দুটোই আমাদের আইসবার্গ ফেনোমেননের মধ্যে রয়েছে। টিপ অফ আইসবার্গে আছে ভিজিবল কেস এবং সাবমার্জ পোর্শনে আছে ইনভিজিবল কেস। আর ক্লিনিক্যাল কেস এবং ডেথ অকার ডিউ টু ডিজিজ এই দুটোই কিন্তু আমাদের টিপ অফ আইসবার্গের মধ্যে পড়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে ভিজিবল কেসের মধ্যে আমাদের সি এবং ডি দুটোই আসছে। ভিজিবল কেসে আমার সি এবং ডি দুটোই আসছে। আর ইনভিজিবল কেস হচ্ছে যেগুলো আমার হিডেন কেস, যেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে দেখো, যদি আমরা এখানে ডেথ অকার ডিউ টু ডিজিজ অপশনটা চুজ করি, যেটা তোমরা বলছিলে যে টিপ অফ আইসবার্গ মানে তাহলে ডেথ কেন হচ্ছে না? কারণ ডেথ এই কারণেই হচ্ছে না, টিপ অফ আইসবার্গের মধ্যে শুধু ডেথ কেস নেই। টিপ অফ আইসবার্গের মধ্যে ক্লিনিক্যাল কেস রয়েছে, ডায়াগনোসড কেস রয়েছে, ট্রিটমেন্ট কেস রয়েছে, এগুলো সবই কিন্তু আমার টিপ অফ আইসবার্গের মধ্যে রয়েছে। বুঝতে পারলে? সেই কারণে এখানটায় ক্লিনিক্যাল কেস বা ডেথ অকার ডিউ টু ডিজিজ এটা হচ্ছে না। এখানটা অপশনে ভিজিবল কেসটা আমার অ্যান্সার হচ্ছে। কোশ্চেনটা একটুখানি ট্রিকি বলে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তো আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর দেখি আজকে আমরা কি পড়বো। আমরা আজকে নার্ভাস সিস্টেম পড়বো। নার্ভাস সিস্টেমের কিছু এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করব এবং তার সাথে আমরা ডিটেল এক্সপ্লেনেশন থাকবে। তারপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে আর শেষে আমি তোমাদের বলে দেবো যে কি কি ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে নার্ভাস সিস্টেম থেকে পড়তে হবে। ওকে, চলো তবে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ পার্ট অফ ব্রেন ইজ ইনভলভড ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মিনিং। অর্থাৎ আমরা যে কথা বলছি সেই কথার যে অর্থ আমরা বুঝতে পারছি সেই বোঝাটা আমাদের ব্রেনের কোন পার্ট কন্ট্রোল করছে? ব্রোকাস এরিয়া, ওয়ার্নিক্স এরিয়া, প্রিমোটর কর্টেক্স, সেরিবেলাম। এই চারটে পার্ট আমরা আগে বলে নিই। ব্রোকাস এরিয়া আমাদের কি করে? ব্রোকাস এরিয়া আমাদের স্পিচ প্রোডাকশন করে। স্পিচ প্রোডাকশন অর্থাৎ আমরা যে কথা বলছি, আমি যে কথা বলছি সেই কথার প্রোডাকশনটা আমাদের ব্রোকাস এরিয়া করছে। স্পিচ প্রোডাকশন, স্পিচ প্রোডাকশন করছে ব্রোকাস এরিয়া। এই ব্রোকাস এরিয়া কোথায় থাকে আমাদের? ব্রোকাস এরিয়া থাকে আমাদের ফ্রন্টাল লোবে। ফ্রন্টাল লোব।
ব্রেনের প্রত্যেকটা পার্ট সেখানে কি কি থাকছে এবং তাদের ফাংশন কি সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। ওয়ার্নিংস এরিয়া কি করে? ওয়ার্নিংস এরিয়া আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ মিনিংটাকে কন্ট্রোল করে এবং এটা কোথায় থাকে? এটা থাকে আমাদের টেম্পোরাল লোবে। টেম্পোরাল লোব। আচ্ছা, প্রিমোটর কর্টেক্স আমাদের কি করে? প্রিমোটর কর্টেক্স আমাদের প্ল্যানিং and organizing movements and actions. আর সেরিবেলাম কি করে? সেরিবেলাম আমাদের মুভমেন্ট করে। মুভমেন্ট, ব্যালেন্স and equilibrium of body. ইকুইলিব্রিয়াম অফ বডি। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে? ওয়ার্নিংস এরিয়া আমাদের মিনিং আন্ডারস্ট্যান্ডিং করছে আর স্পিচ প্রোডাকশন করছে আমাদের ব্রোকাস এরিয়া। প্রিমোটর কর্টেক্স আমাদের মুভমেন্টের প্ল্যানিং এবং অর্গানাইজিং করছে আর সেরিবেলাম কি করছে? আমাদের বডির ব্যালেন্স, মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য স্পেস বিটুইন অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার ইজ কল্ড। অ্যারাকনয়েড এবং পায়ামেটারটা কি? এটা হচ্ছে আমাদের ব্রেনের লেয়ার। আমাদের ব্রেনে 3টে লেয়ার থাকে। 3 লেয়ার্স অফ ব্রেন। 3 লেয়ার্স কি কি? 1 নম্বর হচ্ছে ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার হচ্ছে আমাদের আউটার মোস্ট লেয়ার, অর্থাৎ ব্রেনের একদম বাইরে থাকছে আমার ডুরা ম্যাটার। সেকেন্ডে থাকছে আমার অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম ইনার মোস্টে কি থাকছে? ইনার মোস্টে থাকছে আমার পায়ামেটার। পায়ামেটার। এবং এই পায়ামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মাঝের পোর্শনটাকে বলা হয় আমার সাব অ্যারাকনয়েড স্পেস। ওকে, এই যে অ্যারাকনয়েড ম্যাটার, এই অ্যারাকনয়েড ম্যাটারটা সম্পর্কে একটু বলি। এখানে কিন্তু কোনো রকমের কোনো ব্লাড সাপ্লাই থাকে না। নো ব্লাড সাপ্লাই। নো ব্লাড সাপ্লাই। আর কি? এখানটায় থাকে তোমার কোরয়েড প্লেক্সাস। কি থাকে? কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাস কি করে বলো তো? কোরয়েড প্লেক্সাস আমাদের সিএসএ প্রোডাকশন করে। তাহলে সিএসএ প্রোডাকশন কোথা থেকে হয় যদি কোশ্চেন আসে তাহলে কি হবে? হবে কোরয়েড প্লেক্সাস এবং সেটা কোথায় থাকে? অ্যারাকনয়েড ম্যাটারে থাকে। ওকে, আর কি থাকে? এই মেমব্রেনের মধ্যে ফিঙ্গার লাইক প্রজেকশনস থাকে যেটাকে বলা হয় অ্যারাকনয়েড ভিলি, যেটা কিনা আমাদের সিএসএফটাকে রিঅ্যাবজর্ব করে। ওকে, তাহলে সিএসএফ প্রোডাকশনও হচ্ছে আমার অ্যারাকনয়েড ম্যাটারের পোর্শনে, সেখান থেকে আমার অ্যাবজর্পশনও কিন্তু ওখানেই হচ্ছে, অ্যারাকনয়েড ভিলি আমাদের অ্যাবজর্পশন করছে। আর এই অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়ামেটারের মিডিল পোর্শনকে কি বলা হচ্ছে? সাব অ্যারাকনয়েড স্পেস। ক্লিয়ার হয়েছে? নেক্সট, নর্মাল আইসিপি ইজ, নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কত? 20 to 25, 50 to 60, 5 to 15, 15 to 30। নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হলো আমাদের 5 to 15। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, নেক্সট, ভেস্টিবিউলো-কক্লিয়ার নার্ভ ইজ আ ড্যাশ টাইপ অফ নার্ভ। অর্থাৎ ভেস্টিবিউলো-কক্লিয়ার নার্ভটা আমার কি ধরনের নার্ভ? সেন্সরি, মোটর, মিক্সড, প্যারাসিম্প্যাথেটিক। তোমাদের আমি আগে এই ভেস্টিবিউলো-কক্লিয়ার নার্ভ হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভের চার্টটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো, এইখানে এই যে 1 থেকে 12 অবধি 12 জোড়া যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই ক্রেনিয়াল নার্ভের কোন 1 নম্বরে কি নার্ভ আছে, 8 নম্বরে কি নার্ভ আছে বা 10 নম্বরে কি নার্ভ আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কারণ কোনো সময় এরকম কোশ্চেন আসে যে ধরো অ্যাবডাক্স দ্য আই, এটা আমাদের কোন নার্ভ কন্ট্রোল করে, দিয়ে তোমাকে 4টে নাম্বার তুলে দিয়ে দেবে, মানে 2, 4, 7, 9 এরকম ভাবে দিয়ে দেবে। তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কোন নাম্বারে কোন নার্ভ রয়েছে। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে নার্ভ টাইপটা কি, কোনটা সেন্সরি, কোনটা মোটর বা কোনটা বোথ। ওকে, আর ফাংশনটাও অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই চারটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের এখানটায় কি ছিল? আমাদের এখানে ছিল ভেস্টিবিউলো-কক্লিয়ার নার্ভ। এটা কোথায় আছে? নাম্বার 8 আছে আমাদের ভেস্টিবিউলো-কক্লিয়ার নার্ভ এবং এটা হচ্ছে আমাদের সেন্সরি নার্ভ। এটা কি করে? হিয়ারিং এবং ব্যালেন্সটা মেনটেন করে। ওকে, অলফ্যাক্টরি জানো তোমরা, অলফ্যাক্টরি স্মেল। অপটিক হচ্ছে আমাদের ভিশন। অকিউলোমোটর হচ্ছে আমাদের মোটর নার্ভ, যেটা আমাদের আই মুভমেন্ট করে।
ট্রক্লিয়ার হচ্ছে আমাদের মোটর নার্ভ, যেটা হচ্ছে যে তোমার এটাও আইয়ের মুভমেন্ট এবং আইটাকে নোজের দিকে তাকাতে হেল্প করছে। ট্রাইজেমিনাল হচ্ছে মোটর এবং সেন্সরি মিলিয়ে বোথ নার্ভ এবং এটা ফেস সেন্সেশন ম্যাস্টিকেশন এটা করছে। অ্যাবডুসেন্ট হচ্ছে মোটর নার্ভ, যেটা অ্যাবডাক্টস দ্য আই অর্থাৎ আইয়ের মুভমেন্ট। ফেসিয়াল নার্ভ ফেসিয়াল এক্সপ্রেশন টেস্ট এগুলো কন্ট্রোল করছে। ভেস্টিবুলো কক্লিয়ার হচ্ছে আমার সেন্সরি নার্ভ, যেটা হচ্ছে হিয়ারিং এবং ব্যালেন্সটা মেনটেন করে। গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে সেন্সরি এবং মোটর বোথ নার্ভ এবং এটা টেস্ট গ্যাগ রিফ্লেক্স এটা মেনটেন করে। ভেগাস নার্ভ আমাদের দুটো বোথ নার্ভ এবং গ্যাগ রিফ্লেক্স প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন এটাকে কন্ট্রোল করে। অ্যাক্সেসরি নার্ভ মোটর নার্ভ এবং এটা শোল্ডার শাফট। আর হাইপোগ্লসাল হচ্ছে আমাদের মোটর নার্ভ সোয়ালোয়িং এবং স্পিচ। এখান থেকে মেন দেখো অলফ্যাক্টরি তোমরা মনে রাখবে, ভিশন অপটিক মনে রাখতে হবে, আই মুভমেন্টের জন্য এটা মনে রাখতে হবে। এখানটায় নাম্বার 8-এ ভেস্টিবুলো কক্লিয়ার মনে রাখতে হবে আর ফেসিয়াল নার্ভ মনে রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। বাকি টেস্ট এবং গ্যাগ রিফ্লেক্স এগুলো ইম্পর্টেন্ট। ওকে, সোয়ালোইং থেকেও কখনো কখনো কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো, এই চারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই চারটা তোমাদের মুখস্থ করে নিতে হবে একদম। তাহলে এখানটায় আমার অপশনের অ্যান্সার কি হবে এই কোশ্চেনে? এটা হবে আমার সেন্সরি নার্ভ। ভেস্টিবুলো কক্লিয়ার হলো আমাদের সেন্সরি নার্ভ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। Name the neurological disorder characterized by the loss of ability to execute or carry out skilled movements and gestures, despite having the desire and physical ability to perform them. অর্থাৎ আমার এবিলিটি রয়েছে বা ডিজায়ার রয়েছে কোনো কাজ করার, কিন্তু আমি আমার বডিলি কোনো সমস্যার জন্য সেটা করতে পারছি না। এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে কি বলা হচ্ছে? অ্যানহেডোনিয়া, অ্যাপ্রাক্সিয়া, অ্যাপাথি, অ্যামনেসিয়া। অ্যানহেডোনিয়া মানে কি তোমাদের আমাকে বলতে হবে। অ্যানহেডোনিয়া আমি পড়িয়েছি, কোথায় পড়িয়েছি বলো তো? সাইকিয়াট্রিতে। অ্যানহেডোনিয়াতে কি ছিল? অ্যানহেডোনিয়া হচ্ছে ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স প্লিজার ইউজুয়ালি ফাউন্ড এনজয়েবল। অর্থাৎ যেটা আমার আগে ভালো লাগতো সেটা আমার এখন ভালো লাগছে না, বা সেখানে আমার ঠিক আমি এনজয় করছি না জিনিসটাকে, সেটা হচ্ছে আমার অ্যানহেডোনিয়া। অ্যাপ্রাক্সিয়া কি? অ্যাপ্রাক্সিয়া ডেফিনেশন হলো যেটা আমার কোশ্চেনে রয়েছে সেটা। অ্যাপাথি কি? অ্যাপাথি অর্থাৎ লস অফ ইন্টারেস্ট, কোনো রকমের কোনো ইন্টারেস্ট কিছুতে নেই, কোনো এনথুজিয়াজম নেই, সেটা হচ্ছে আমার অ্যাপাথি। আর অ্যামনেসিয়া কি? অ্যামনেসিয়া হচ্ছে আমাদের মেমোরি লস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে অ্যানহেডোনিয়া, অ্যাপাথি, অ্যামনেসিয়া এই টার্মগুলো তোমাদের বললাম, তার সাথে অ্যাপ্রাক্সিয়া হচ্ছে আমাদের এই যে ডেফিনেশনটা রয়েছে কোশ্চেনে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রাক্সিয়া ডেফিনেশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আর্লিয়েস্ট সাইন অফ মাইস্থেনিয়া গ্রেভিস। মাইস্থেনিয়া গ্রেভিসটা কি আগে তোমাদের বলি। মাইস্থেনিয়া গ্রেভিস হলো একটি ক্রনিক অটোইমিউন নিউরোমাস্কুলার ডিসঅর্ডার। কি হবে? একটি ক্রনিক অটোইমিউন ডিসঅর্ডার এবং এটা হচ্ছে আমার নিউরোমাস্কুলার কি হচ্ছে এখানটায়? তোমার মাস্কুলার উইকনেস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মাসেল অ্যাট্রফি হয় না, অর্থাৎ মাসেলের সাইজ কমে যাওয়া বা তার মাসেল ওয়াস্টিং হওয়া সেটা হয় না, শুধুমাত্র মাস্কুলার উইকনেস হচ্ছে। ক্লিয়ার? এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন আমাদের যে নিউরোট্রান্সমিটার রয়েছে, অ্যাসিটাইল কোলিনের ডেফিসিয়েন্সি হলে আমাদের মাইস্থেনিয়া গ্রেভিস হয়। এবং মাইস্থেনিয়া গ্রেভিসের আর্লিয়েস্ট সাইন কি? ড্রপিং অফ ওয়ান অর বোথ আইলিড, অর্থাৎ যেটাকে আমরা টোসিস বলে থাকি। এটা হচ্ছে আমার মাইস্থেনিয়া গ্রেভিসের আর্লিয়েস্ট সাইন। আর এই প্রোপালসিভ গেট, ওয়ার্ডিং গেট, পিনরোলিং ট্রেমর এগুলো কি? প্রোপালসিভ গেট আর ওয়ার্ডিং গেটটা তোমাদের একটা ছবি দেখাই, দেখো অনেকটা এরকম টাইপের হয়। প্রোপালসিভ গেটে হেড আর নেকটা সামনের দিকে ঝুঁকে যায়, এটা স্টুপড পশ্চার হয়। আর ওয়ার্ডিং গেটে একটুখানি এঁকে বেঁকে হাঁটে, এটাই ছবি দেখে তোমরা যেটুকু বুঝছো এটাই। আর কি রয়েছে? পিন রোলিং ট্রেমার অর্থাৎ দুটো আঙুলের মধ্যে যদি একটা ছোট্ট বল নিয়ে সেটাকে ঘোরাতে থাকা হয়, তবে সেই যে মুভমেন্টটা হয় ফিঙ্গারে, সেটা হচ্ছে আমার পিন রোলিং ট্রেমার। এবং এটা কোথায় দেখা যায়? এটা আমাদের পার্কিনসন ডিজিজে দেখা যায়। পার্কিনসন পার্কিনসন ডিজিজে আমাদের পিন রোলিং ট্রেমার দেখা যায় এবং প্রপালসিভ গেটও দেখা যায়। প্রপালসিভ গেট এবং পিন রোলিং ট্রেমার এই দুটো আমাদের পার্কিনসন ডিজিজে দেখা যায়। আর ওয়ার্ডিং গেটটা আমাদের যদি হিপ ডিসপ্লেসিয়া থাকে বা হিপের যদি কোনো সমস্যা থাকে তখন আমাদের ওয়ার্ডিং গেট হয়। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো। আর একটা জিনিস তোমাদের বলি, মাইস্থেনিয়া গ্রেভিসের একটি টেস্ট রয়েছে যেটাকে কিনা বলা হয় টেনসিলান টেস্ট। কি টেস্ট? টেনসিলান টেস্টটা কি?
এখানটা একটা মেডিসিন দেওয়া হয় যেটা হচ্ছে আমার আইভি এড্রোফোনিয়াম ক্লোরাইড। আইভি এড্রোফোনিয়াম ক্লোরাইড দেওয়া হচ্ছে। কি হয়, আইভিতে আমরা এড্রোফোনিয়াম ক্লোরাইড ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর যদি আমরা দেখি 5 মিনিট পর যদি দেখি যে তার ফেসিয়াল যে উইকনেসটা রয়েছে সেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে বা তার যে টোসিস হয়েছিল সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে আমার মাইসথেনিয়া গ্রেভিস পজিটিভ। ওকে, এবং মাইসথেনিয়া গ্রেভিসের তাহলে ট্রিটমেন্টের মধ্যে তোমার এড্রোফোনিয়াম ক্লোরাইড চলে আসছে, কারণ যেহেতু মাসেল উইকনেস বা টোসিসের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে আমার টেনসিলিন টেস্টের একটা টেস্ট, আর এটা হচ্ছে আমাদের মেডিকেশন হিসেবে ইউজ করা হয়। ক্লিয়ার হলো? নেক্সট, লার্জেস্ট নার্ভ ইন হিউম্যান বডি। হিউম্যান বডির লার্জেস্ট নার্ভ কোনটা? সায়াটিক নার্ভ, ফিমোরাল নার্ভ, অবটিউরেটর নার্ভ, প্রুডেন্টাল নার্ভ। সায়াটিক নার্ভ হচ্ছে আমাদের হিউম্যান বডির লার্জেস্ট নার্ভ। নেক্সট, ফুড ড্রপ রেজাল্টস অ্যাজ এ রেজাল্ট অফ ইনজুরি টু। ফুড ড্রপ কোন নার্ভের ইনজুরির জন্য হয়ে থাকে? ডিপ পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, ডেল্টয়েড লিগামেন্ট। ডিপ পেরোনিয়াল নার্ভের ড্যামেজ হলে আমাদের ফুড ড্রপ হয়। নেক্সট, অ্যালেনস টেস্ট ইজ ইউজড ফর। অ্যালেনস টেস্ট আমরা কখন করে থাকি? ইন্টিগ্রিটি অফ পামার আর্চ, আলনার নার্ভ ফাংশন, মিডিয়ান নার্ভ কম্প্রেশন, নান অফ দ্য অ্যাবভ। অ্যালেন টেস্ট আমরা কখন করি? আমাদের যে হাত এবং হাতের যে রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি, এই দুটো আর্টারিতে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হচ্ছে কিনা বা ফ্লোটা হচ্ছে কিনা সেটা আমরা চেক করি অ্যালেন টেস্টের মাধ্যমে, এবং এটার মাধ্যমে আমাদের পামার আর্চের ইন্টিগ্রিটিটা চেক করা হয়। অর্থাৎ অপশনে ইন্টিগ্রিটি ও পামার আর্চ হবে আমাদের রাইট অ্যান্সার। এখানে দুটো নার্ভ, দুটো আর্টারি, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, আর একটা হচ্ছে আমার আলনার আর্টারি। এই দুটো আর্টারির ওপরে প্রেসার দেওয়া হয় এবং প্রেসার দিয়ে পেশেন্টকে হাতটাকে মুঠো করা ছাড়া এগুলো করতে বলা হয়, এবং শেষে আমাদের চেক করা হয় যে পামের ইয়েটা ঠিকঠাক, রিফ্লেক্সটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে আমাদের অ্যালেন টেস্ট। নেক্সট, involuntary jerking rhythmic movement of the eyes is known as diplopia, double vision, ptosis, nystagmus. ডিপ্লোপিয়া অর্থাৎ ডাবল ভিশন, ডিপ্লোপিয়াকেই ডাবল ভিশন বলা হয়। টোসিসটা তোমাদের বললাম, আর এটা হচ্ছে নিস্ট্যাগমাস, যেটা হচ্ছে আমাদের ইনভলেন্টারি জার্কিং রিদমিক মুভমেন্ট। তাহলে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। নিস্ট্যাগমাসের সাথে কি হয়? নিস্ট্যাগমাসে এখানে আমাদের নাইট টাইমে ভিশন প্রবলেম হয়, নাইট টাইম ভিশন প্রবলেম। নাইট টাইমে ভিশনটা একটু লো হয়ে যায়। এছাড়াও শেকি বা ব্লাড ভিশন, ব্যালেন্স প্রবলেম, লাইট সেন্সিটিভিটি, ডিজিনেস, এগুলোও নিস্ট্যাগমাসে দেখা যায়। নেক্সট, a cobweb coagulum is formed in the tube containing CSF on standing in a case of। অর্থাৎ কবওয়েব কোয়াগুলাম আমরা কোথায় দেখতে পাই? কবওয়েব কোয়াগুলাম অর্থাৎ মাকড়সার জালের মতো ফর্মেশন হয়ে যাচ্ছে সিএসএফ এর, সেটা কোথায় দেখা যায়? পায়োজেনিক মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, এনসেফালাইটিস। এটা আমাদের দেখা যায় টিউবারকুলার মেনিনজাইটিসে। আর এই কোশ্চেনটা এসেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এমএসসি নার্সিং 2021-এ। ওকে, তোমাদের আমি একটুখানি মেনিনজাইটিস সম্পর্কে বলে দিই। মেনিনজাইটিস কি? এটা হচ্ছে ইনফ্লামেশন অফ মেনিনজেস, সবাই জানো তোমরা। মোস্ট কমন কজ অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এটার দ্বারাই মেন যেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা হয়ে থাকে। সাইন সিমটমস এর মধ্যে কি থাকে? ফিভার, হেডেক, নুকাল রিজিডিটি, ফোটোফোবিয়া। কার্নিং সাইন এর বুজিনস্কি সাইন হচ্ছে আমাদের মেনিনজাইটিসের ক্লিনিক্যাল সাইন। আর কি? আইসোলেশন ইজ প্রায়োরিটি বিকজ ট্রান্সমিশন মে অকার ভায়া ড্রপলেট এন্ড ডাইরেক্ট কন্ট্যাক্ট। অর্থাৎ মেনিনজাইটিসের পেশেন্টদেরকে আমাদের আইসোলেট করে রাখতে হবে, কারণ মেনিনজাইটিস ট্রান্সমিট করছে আমাদের ড্রপলেট দ্বারা বা ডাইরেক্ট কন্ট্যাক্টের দ্বারা। কার্নিং সাইন এবং বুজিনস্কি সাইনটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি। কার্নিং সাইনে কি হয়? নিটাকে ফ্লেক্স করা হয় 90 ডিগ্রি, তারপর হিপকে ফ্লেক্স করা হয় 90 ডিগ্রি, এরপরে যখন নিটাকে এক্সটেন্ড করা হয় তখন হচ্ছে যে একটা পেইনফুল এক্সটেনশন হয় বা লিমিটেড এক্সটেনশন হয়। এটাকে তোমরা কিভাবে মনে রাখতে পারো? কার্নিংটা হচ্ছে আমার
knee extension is painful. কে আর ই রয়েছে, এখানটায় কে আর ই রয়েছে, ঠিক আছে? এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। আর বুজিনস্কি সাইনটা কি? যদি আমার প্যাসিভ ফ্লেকশন অফ নেক করা হয়, আমরা যদি ঘাড়টাকে বাঁকাই বা রিফ্লেক্স করি, তাহলে এলিসিড হিপ অ্যান্ড নি ফ্লেকশন, হিপ আর নেকটা ফ্লেকশন হয়ে যাবে। এটাকে তোমরা কিভাবে মনে রাখবে? এটা হচ্ছে NSK, ওকে? এটা হচ্ছে নেক ফ্লেকশন leads to knee flexion। তাহলে এস নয়, এটা এন আর কেটা নেক ফ্লেকশন নি ফ্লেকশন, ঠিক আছে? তাহলে এন আর কে দিয়ে তোমরা মনে রাখবে নেক ফ্লেকশন থেকে নি ফ্লেকশন হচ্ছে, এটা হচ্ছে আমার ব্রুজেনস্কি সাইন। কোশ্চেন কিরকম ভাবে আসে? ব্রুজেনস্কি সাইনের কোডটা তুলে দেয়, দিয়ে বলে এটা কোন সাইন, বা কার্নিং সাইনের কোডটা তুলে দিয়ে বলে এটা কোন সাইন, বা হচ্ছে যেরকম থাকে যে কার্নিং সাইন কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে। কার্নিং সাইন এবং ব্রুজেনস্কি সাইন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু ভালোভাবে একবার বই থেকে পড়ে নিও। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। What is the priority nursing intervention for a client having a tonic-clonic seizure? Tonic-clonic seizure হচ্ছে একটা পেশেন্টের, তার ক্ষেত্রে আমার priority nursing intervention কি হবে? Maintain patent airway, restrain the client, intubate the client, insert Foley's catheter। এখানে তোমরা দেখো, যখনই মেনটেন পেটেন্ট এয়ারওয়ে এই অপশনটা চলে আসবে, অর্থাৎ এয়ারওয়ে অপশন যখনই চলে আসবে, তখন কিন্তু সেটা সবসময়ের জন্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন হবে। কেন হবে? তুমি ভেবে দেখো, তোমার নাকটা যদি কেউ একটু চেপে বন্ধ করে দেয় কয়েক সেকেন্ডের জন্যে, তোমার কি ওই নাকটাকে ছাড়ানো ছাড়া আর কোনো প্রায়োরিটি থাকতে পারে? তুমি একটি সুস্থ মানুষ, তাহলে নিঃশ্বাস বন্ধ করে মানুষ থাকতে পারবে না। তাহলে এয়ারওয়ে পেটেন্ট রাখাটা হচ্ছে আমাদের সবসময়ের জন্য ফার্স্ট প্রায়োরিটি। তোমরা ABC মনে রাখবে। A for airway, A for airway, B for breathing, আর C for হচ্ছে আমার সার্কুলেশন। তাহলে যখন আমার এয়ারওয়ে পেটেন্ট অপশন থাকবে, তখন আমার ফার্স্ট প্রায়োরিটি সবসময় এয়ারওয়ে হবে। যদি না থাকে, যদি হচ্ছে যে ব্রিদিং প্যাটার্ন চেক করা বা ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, তাহলে তাকে অক্সিজেন প্রোভাইড করা, সেটা হবে আমার প্রায়োরিটি। আর এই দুটো যদি না থাকে, যদি সার্কুলেটরি থাকে, যেমন ধরো কোথাও ব্লিডিং হচ্ছে, বা হচ্ছে যে এরকমই যে ব্লিডিং হচ্ছে একটা পেশেন্টের কোথাও থেকে, তো তুমি প্রায়োরিটি কি করবে? তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমার ব্লিডিংটাকে বন্ধ করা। বা ওটি থেকে পেশেন্ট আসার পর আমাদের প্রায়োরিটি কি হবে? যদি সেখানে এয়ারওয়ে বা ব্রিদিং এর অপশন না থাকে, তাহলে সেখানে আমার সার্কুলেশন হবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশনের কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়, সেখানে তোমাদের এবিসিটা দেখতে হবে। আর যদি এবিসি এর মধ্যে কোনোটাই না থাকে, তাহলে ম্যাসলোস হায়ারার্কি অফ নিড তোমাদের পড়িয়েছি, ওটা মনে রাখবে। নিচ থেকে উপর দিকে ম্যাসলোস হায়ারার্কি অফ নিড আমাদের ফিল আপ করতে হয়, তাহলে নিচ থেকে উপরের দিকে কিন্তু আমাদের প্রায়োরিটি গুলো যাবে। ক্লিয়ার হয়েছে তাহলে? আর দেখো, রেস্টেন দ্য ক্লায়েন্ট টনিক ক্লনিক সিজার হলে বা যে কোনো সিজার হলে আমরা পেশেন্টকে কিন্তু রেস্টেন করি না, আমরা পেশেন্টকে একটা সেফ এনভায়রনমেন্ট দিই, অর্থাৎ পেশেন্ট যাতে কোনোভাবে বেড থেকে পড়ে না যায়, সেজন্য বেডে রেলিং দেওয়া বা সফট প্যাডিং দেওয়া, যাতে তার কোনোভাবে দাঁত চেপে গিয়ে ঠোঁটটা না কেটে যায় বা জিভটা না কেটে যায়, সেজন্য সফট প্যাডিং দেওয়া। এইগুলো হচ্ছে আমাদের সিজারের ক্ষেত্রে ইন্টারভেনশন। আমরা কিন্তু কখনোই পেশেন্টকে রেস্টেন করি না। ইনটিউবেট করার আগে আমাকে এয়ারওয়ে দেখতে হবে, আর ফলিস ক্যাথেটার সেটা আমার পরে করলেও চলবে, সেটা আমার প্রায়োরিটি নয়। ওকে, নেক্সট। মোস্ট কমন কজ অফ সিভিএ ইজ, সিভিএর মোস্ট কমন কজ কি? এম্বোলিজম, হাইপারটেনশন, অ্যানিউরিজম, ব্লাড ট্রমা। এম্বোলিজম বলতে তোমরা কি বোঝো বলো তো? এম্বোলিজম অর্থাৎ সাডেন ব্লক অফ আর্টারি, অর্থাৎ আর্টারি যখন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এম্বোলিজম। হাইপারটেনশন অর্থাৎ যখন প্রেশারটা বেড়ে যাচ্ছে। অ্যানিউরিজম বলতে কি বুঝি? অ্যানিউরিজম হচ্ছে আমার বালজিং, বালজিং বা বেলুইং, মানে বেলুনের মতো ফুলে যাচ্ছে।
আর কি হয়ে যাচ্ছে, উইকেন হচ্ছে, বালজিং অ্যান্ড উইকেন্ড এরিয়া অফ আর্টারি। অর্থাৎ আর্টারির মধ্যে কোনো একটা পার্ট বালজিং হয়ে গেছে বা উইক হয়ে গেছে আর্টারিয়াল ওয়ালটা, সেটাকে আমরা অ্যানিউরিজম বলছি। আর ব্লাড ট্রমা অর্থাৎ কোথাও আঘাত লেগেছে, সেখান থেকে আমার সিভিএ হয়েছে ট্রমার জন্য। তাহলে মোস্ট কমন কজ হচ্ছে সিভিএ তে আমার এম্বোলিজম, অর্থাৎ সাডেন ব্লক অফ আর্টারি যদি হয়ে যায়, ব্লাড ফ্লো যদি বন্ধ হয়ে যায়, তখন আমার সিভিএটা হয়। ক্লিয়ার? নেক্সট, what is the most common symptom in a patient with cerebral aneurysm rupture? Cerebral aneurysm rupture যদি হয় তাহলে পেশেন্টের মধ্যে আমরা কি সিমটম দেখতে পাবো? তাহলে অ্যানিউরিজমটা আমি তোমাদের বললাম, যখন সেরিব্রাল কোনো আর্টারিতে উইকেন্ড হয়ে যাবে ওয়াল বা সেখান থেকে রাপচার হয়ে যাবে, তখন আমাদের কি সিমটম দেখা যাবে? এক্সপ্লোসিভ হেডেক, ফোটোফোবিয়া, হেমিপ্যারেসিস, সিজার। এই সেরিব্রাল অ্যানিউরিজম রাপচার হলে আমাদের এক্সপ্লোসিভ হেডেক হয়, পেশেন্টের এক্সপ্লোসিভ হেডেক হবে, অর্থাৎ পেশেন্টকে কোনোভাবেই তুমি হেডেক কন্ট্রোল করতে পারছো না। এটা হচ্ছে আমার সেরিব্রাল অ্যানিউরিজমের সাইন। ফোটোফোবিয়া কি? ফোটোফোবিয়া হচ্ছে আমাদের লাইট সেন্সিটিভিটি বলতে যেটাকে আমরা বুঝি, সেটা হচ্ছে ফোটোফোবিয়া, লাইট সেন্সিটিভিটি। আর হেমিপ্যারেসিস কি? হেমিপ্যারেসিস হচ্ছে মাসেল উইকনেস, মাসেল উইকনেস অফ ওয়ান সাইড অফ বডি, অফ বডি। আচ্ছা, হেমিপ্যারেসিস আর হেমিপ্লেজিয়া মনে আছে তো? আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি হেমিপ্যারেসিস এবং হেমিপ্লেজিয়ার মধ্যে ডিফারেন্স কি। এখানে হচ্ছে তোমার মাসেল উইকনেস হয় যখন প্যারেসিস থাকে, আর প্লেজিয়াতে কিন্তু মুভমেন্ট করতে পারে না, অর্থাৎ প্যারালাইসিস হয়ে যায় যখন ওয়ান সাইড অফ বডি, তখন তাকে হেমিপ্লেজিয়া বলে। ওকে, তোমরা যারা আমার পুরনো মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর ভিডিওগুলো এখনো দেখোনি, তারা কিন্তু দেখে নিও, ওখানে অনেক ইম্পর্টেন্ট কিউএনএ রয়েছে। আর সিজার নিয়ে তোমাদের আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। চলো নেক্সট কোশ্চেন। The following are the cardinal sign of Parkinson's disease except tremor, rigidity, muscle atrophy, bradykinesia. Parkinson's ডিজিজটা কি? এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার অফ সিএনএস। এটা হচ্ছে আমার ডিজেনারেটিভ ডিসঅর্ডার অফ সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে হচ্ছে যে ডিক্রিজ লেভেল অফ ডোপামিন, অর্থাৎ নিউরোট্রান্সমিটার ডোপামিন আমাদের এফেক্ট হচ্ছে এবং এই লেভেলটা কমে যাচ্ছে বলে আমাদের পার্কিনসন্স ডিজিজ হচ্ছে। এখানটায় ট্রিমার, রিজিডিটি এবং ব্র্যাডিকাইনেসিয়া হচ্ছে আমাদের কার্ডিনাল সাইন অফ পার্কিনসনিজম। মাসিল অ্যাট্রোফি আমার পার্কিনসনে হয় না। ওকে, আর কি হয়? এখানটায় হচ্ছে আমার মাস্ক লাইক ফেস দেখা যায়, মাস্ক লাইক ফেস, এটা হচ্ছে আমার পার্কিনসন ডিজিজের একটা সাইন, ফেস। আর ট্রিমর হচ্ছে আমার পার্কিনসন ডিজিজের ফার্স্ট সাইন, অর্থাৎ আর্লি সাইন যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে আমাদের ট্রেমার। ক্লিয়ার হয়েছে? নেক্সট, which of the following area of brain is affected earliest in Alzheimer disease? Occipital, hippocampus, Broca's area, Wernicke's area. Broca's area এবং Wernicke's area অলরেডি আমি তোমাদের বলেছি। হিপোক্যাম্পাস অর্থাৎ টেম্পোরাল লোবে যেটা রয়েছে, টেম্পোরাল লোব, এটা হচ্ছে আমাদের অ্যালঝেইমার ডিজিজে ফার্স্ট এফেক্টেড হয়, মানে টেম্পোরাল লোবটা এফেক্টেড হয় অ্যালঝেইমার ডিজিজে, কিন্তু ফার্স্ট হচ্ছে হিপোক্যাম্পাস এরিয়া যেটা, সেটা আমাদের ফার্স্ট এফেক্টেড হয়। ওকে, নেক্সট, হুইচ পার্ট অফ ব্রেন ইজ রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট অ্যান্ড ব্যালেন্স? কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট অ্যান্ড ব্যালেন্স কে মেনটেন করে? এটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম, সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেন স্টেম, মেডুলা, এটা আমাদের সেরিবেলাম কন্ট্রোল করে। ফার্স্ট কোশ্চেনে আমি তোমাদের বলেছি যে বডি ইকুইলিব্রিয়াম বা কোঅর্ডিনেশন, মুভমেন্ট, ব্যালেন্স এগুলো হচ্ছে আমাদের সেরিবেলাম কন্ট্রোল করে। তোমাদের একটা ছবি দেখাই, এই ছবিটাতে দেখো ফার্স্ট পার্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোব কি করে? থট, মেমোরি অ্যান্ড বিহেভিয়ার। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং টাচ কন্ট্রোল করে। থার্ড দেখো আমাদের টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব হচ্ছে আমাদের হিয়ারিং, লার্নিং অ্যান্ড ইমোশনটা কন্ট্রোল করে। ফোর্থ হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব, যেটা আমাদের ভিজুয়াল প্রসেসিং করছে, অর্থাৎ আমরা দেখাতে হেল্প করছে। ফিফথ হচ্ছে আমার সেরিবেলাম, যেটা আমাদের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করছে, যেটা আমার কোশ্চেন ছিল। আর লাস্ট হচ্ছে আবার ব্রেন স্টেম, যেটা কিনা আমাদের ব্রিদিং, হার্ট রেট, টেম্পারেচার, এই ভাইটাল জিনিসগুলো আমাদের মেনটেন করছে। তাহলে এই ছবিটা তোমাদের দেখালাম, এই ছবিটা দেখে তোমরা একটুখানি মনে রেখো যে কোন পার্টের কি কি কাজ, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট,
A nurse is caring for an anxious, fearful client. Which client response indicates sympathetic nervous system control? অর্থাৎ sympathetic nervous system control করে এরকম কি symptom এখানে রয়েছে? Dry skin, skin pallor, constriction of pupil, pulse rate of 60 beats per minute. তোমাদের আমি sympathetic nervous systemটাকে দেখাবো। এখানে দেখো একটা ছবি যেখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এবং সিম্প্যাথেটিক নার্ভের ফাংশনটা আলাদা করে দেওয়া আছে। কেন দিয়েছি? কারণ এটা ভীষণই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এমন নয় যে শুধুমাত্র মেডসার্চ থেকেই কোশ্চেন আসবে, ফার্মাকোলজি থেকেও আসতে পারে। ওকে, তাহলে দেখো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এটা হচ্ছে আমার রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। অর্থাৎ বডি যখন রেস্টে থাকে তখন যেভাবে ফাংশন করে সেটা হবে আমার প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। আর সিম্প্যাথেটিকটা কি হবে? সিম্প্যাথেটিকটা হচ্ছে আমাদের ফাইট অর ফ্লাইট, অর্থাৎ যুদ্ধ করতে হবে। মানে আমরা যখন এক্সামিনেশন হলে যাই, যখন আমাদের ভয় লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, এখন তো তোমাদের সিম্প্যাথেটিক নার্ভ বেশি অ্যাক্টিভ, কারণ পরীক্ষার ভয় সবার মধ্যেই একটু একটু চলছে। তাহলে দেখো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমাদের কি করে? কনস্ট্রিক্ট পিউপিল, স্টিমুলেট স্যালাইভা, স্লো করে হার্টবিট, এয়ারওয়েজ কনস্ট্রিক্ট করে। স্টোমাকটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভিটিটাকে স্টিমুলেট করছে, গল ব্লাডার স্টিমুলেট করছে, স্টিমুলেট অ্যাক্টিভিটি অফ ইন্টেস্টাইন আর কন্ট্রাক্ট ব্লাডার। আর ফাইট অফ ফ্লাইটের ক্ষেত্রে পিপিল ডাইলেট হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যায় আমাদের, ইনহিবিট সালাইভেশন, হার্ট রেট বেড়ে যায়, রিল্যাক্স এয়ারওয়ে, ইনহিবিট অ্যাক্টিভিটি অফ স্টোমাক, আমাদের খিদে টিদে পায় না আর ভয় লাগলে, সেটাই হচ্ছে ইনহিবিট গল ব্লাডার, ইনহিবিট অ্যাক্টিভিটি অফ ইন্টেস্টাইন, সিক্রেট এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন, রিল্যাক্স ব্লাডার। ওকে, তাহলে মনে রাখবে তোমাদের ফাইট আর ফ্লাইট মোড, আর একটা হচ্ছে রেস্ট এন্ড ডাইজেস্ট। ওকে, তাহলে এখানটায় আমার কি ছিল? অ্যাংজাস ফিয়ারফুল ক্লায়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভের ক্ষেত্রে আমার কি হবে? ড্রাই স্কিন, স্কিন প্যালোর, কনস্ট্রিকশন অফ পিপিল, পালস রেট কমে যাওয়া। পালস রেট তো আমাদের কমে না, ভয় পেলে তো পালস রেট বেড়ে যায়। কনস্ট্রিকশন অফ পিপল কি হয়? কনস্ট্রিকশন হয় না, ডাইলেটেশন হয়। ড্রাই স্কিনও হয় না, সিক্রেশনটা বেড়ে যায়। তাহলে স্কিন প্যালার হবে আমার রাইট অ্যান্সার। কারণ কি? স্কিনের যে স্মুথ মাসেল আছে, স্মুথ ভেসেল অফ ব্লাড ভেসেলটা হচ্ছে যে তোমার স্ট্রেসের কারণে কনস্ট্রিক্ট করে, সেই কারণে আমাদের স্কিনটা প্যালার হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? মনে থাকবে। তাহলে এই চারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট চলো। The nurse assists the doctor to perform a lumbar puncture. When pressure is placed on the jugular vein during LP, the spinal fluid pressure is expected to increase. Which sign should the nurse expect the healthcare provider to document? বুঝতে পারলে? হোমান সাইন, রম্বাক সাইন, চিভস্টিক সাইন, কোয়েকেনস্টেড সাইন। তাহলে হোমান সাইনটা কোথায় দেখা যায় বলো তো? মনে আছে? হোমান সাইন কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। হোমান সাইন দেখা যায় আমার ডিভিডিতে। রম্বাক সাইনটা কি? রম্বাক সাইন হচ্ছে আমাদের ব্যালেন্স মেনটেন করতে পারছি কিনা সেটা চেক করার সাইন। এটা হচ্ছে আমার রম্বাক সাইন, এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স চেক করা যেটা সাইন সেটা হলো আমাদের রম্বাক সাইন। আর চিবোস্টেক সাইন কি? চিবোস্টেক সাইন হচ্ছে যে আমাদের ফেসিয়াল যে নার্ভ রয়েছে সেই নার্ভে ট্যাপ করলে আমাদের অ্যাঙ্গেল অফ জ, সেটা হচ্ছে তোমাদের একটা টুইচিং মুভমেন্ট হচ্ছে। ওকে, সেটাকে বলা হচ্ছে চিবোস্টেক সাইন। এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়ার একটা সাইন, হাইপোক্যালসিমিয়া। ওকে, এবং তার সাথে আরো একটা বলে দিই, টর্সো সাইন। টর্সো সাইন, এই চিবোস্টেক সাইন এবং টর্সো সাইন হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়া আইডেন্টিফাই করার জন্য দুটো টেস্ট। ওকে, আর কোয়েনকেনস্টেড সাইনটা কি? এটা হচ্ছে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটার অ্যান্সার। এবং এটাতে কি হয়, এটা আমরা কেন করি? এটা দিয়ে আমরা হচ্ছে যে পেটেন্সি চেক করি। অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে বা যেখান থেকে আমাদের সিএসএফটা ফ্লো হচ্ছে, সেই সিএসএফ ফ্লোটা যদি নর্মাল হয় তাহলে হচ্ছে যে যদি পেটেন্ট থাকে তাহলে আমি যখন ওখানে প্রেশার দেব তখন সিএসএফ ফ্লুইডের যে প্রেশারটা সেটা ইনক্রিজ করবে, এবং যখনই আমি প্রেশারটা রিলিজ করব তখন আবার সেই প্রেশারটা নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে আমার নর্মাল। আর যদি কোথাও কোনো ব্লকেজ থাকে তাহলে কিন্তু ওই প্রেশার ইনক্রিজটা আর করবে না। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার কোয়েনকেনস্টেড সাইন। ক্লিয়ার হলো? নেক্সট চলো। A client with brain attack is comatose on admission. Which clinical indicator is the nurse most likely to identify? অর্থাৎ পেশেন্ট আমার কোমা কন্ডিশনে এসছে,
তার মধ্যে আমরা কোন সাইনটা আমরা দেখতে পাবো? টুইচিং মুভমেন্ট, পারপাসফুল মোশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, আনরেসপন্সিভনেস টু পেন। কোমাটোজ যখন পেশেন্ট থাকবে তখন তার টুইচিং মুভমেন্ট থাকবে না, পারপাসফুল মোশন থাকতেও পারে, নাও থাকতে পারে, মেনলি থাকে না। ইউরিনারি ইনকন্টিনেন্সটা প্রেজেন্ট থাকে কারণ সেই সময় পেশেন্টের ব্লাডার কন্ট্রোলটা থাকে না, কারণ পেশেন্ট অলরেডি কোমাটোজ। আনরেসপন্সিভনেস টু পেন, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমরা গ্লাসগো কোমা স্কেল পড়েছো, জিসিএস স্কেল। জিসিএস স্কেল কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আমি আর এখানে ডিসকাস করলাম না, কারণ অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসিএস স্কেল আমি ডিসকাস করেছি। তাহলে জিসিএস স্কেলটা তোমরা খুব ভালো করে পড়বে। ওকে, আর এই কোশ্চেনের অ্যান্সার হবে আমার ইউরিনারি ইনকন্টিনেন্স। ইউরিনারি ইনকন্টিনেন্সটা আমাদের কোম্যাটোস পেশেন্টের ক্ষেত্রে কোনোভাবেই থাকা পসিবল নয়। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে তোমাদের আমি বলবো কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে নার্ভাস সিস্টেম থেকে। আমি তোমাদের সাথে অনেকটাই পার্ট ডিসকাস করে নিয়েছি, এগুলো তোমরা অবশ্যই বই থেকে পড়বে। এবং তার সাথেও এই দেখো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ নার্ভাস সিস্টেম, এবং এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ নার্ভাস সিস্টেমের স্ট্রাকচার থেকে, ফাংশন থেকে, অ্যানাটমি ফিজিওলজি পার্টে, অর্থাৎ পার্ট এ তে তোমাদের কোশ্চেন চলে আসে। ক্রেনিয়াল নার্ভ, যেটা আমি তোমাদের বললাম, বারোজোড়া ক্রেনিয়াল নার্ভের চার্ট তোমাদের দিলাম, ওটা তোমরা মুখস্থ করবে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাংশনেরও চার্ট আমি দিয়েছি, ওটাও তোমরা মুখস্থ করবে। জিসিএস স্কেলটা আমার পার্ট 3 যেটা রয়েছে মেড সার্চের ভিডিও, ওখানটায় রয়েছে, তোমরা ওখান থেকে পারলে দেখে নিও বা বই থেকে পড়ে নিও। ওকে, সিভিএ পড়বে, মেনিনজাইটিস পড়বে, হেড ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলো তোমাদের পড়তে হবে। এবং এগুলো হচ্ছে যে তোমার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, এগুলো কোনোভাবেই বাদ দিলে চলবে না। পার্কিনসন্স ডিজিজ, মাইসথেনিয়া গ্রেভিস, জিবি সিনড্রোম, এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এছাড়াও যেগুলো ছোটখাটো ডিজিজ রয়েছে বইতে, সেগুলো একবার শুধু জাস্ট রিডিং দিয়ে রেখো, কারণ কোশ্চেন কোথা থেকে আসবে কেউ বলতে পারে না, তাই না? তাহলে পড়ে রাখতে কোনো ক্ষতি নেই। আর শেষে রয়েছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। তোমরা আদৌ পড়াশোনা করলে কিনা সেটা জানার জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানাবে। কোশ্চেনটা কি? হোয়াট ক্লিনিক্যাল ইন্ডিকেটর ডাজ দ্য নার্স এক্সপেক্ট টু আইডেন্টিফাই হোয়েন অ্যাসেসিং আ ক্লায়েন্ট উইথ ব্রেন টিউমার ইন অক্সিপিটাল লোব? তাহলে অক্সিপিটাল লোবে যদি ব্রেন টিউমার হয়, তাহলে কোন ক্লিনিক্যাল সাইনটা এক্সপেক্ট করতে পারে সিস্টার? হেমিপ্যারেসিস, রিসেপটিভ অ্যাফেসিয়া, পার্সোনালিটি চেঞ্জেস, ভিজুয়াল হ্যালুসিনেশন। ওকে, অ্যান্সারটা খুবই সহজ হবে, তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে। বাই বাই।